হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ফার্স্টেই সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, যার কারণে অনেকটাই আমি দুঃখিত। তো ভিউয়ার্স, মেইনলি বছরের শুরুর ভিডিওতে আমি ভাবলাম একটা আধুনিক টেকনোলজির ফোন নিয়ে কথা বলা যায়। সো সেই ক্ষেত্রে আমার মাথায় আসলো যে একটা ফোল্ডেবল ডিভাইস নিয়ে কেননা ভিডিও বানানো যাক। আমরা বেশ কিছুদিন আগে স্যামসাং, হুয়াওয়ে, ইনফ্যাক্ট শাওমির তরফ থেকে আমরা ফোল্ডেবল ডিভাইস দেখেছি। সো ফোল্ডেবল ডিভাইস কিন্তু আমাদের কাছে নতুন কিছু নয়, বাট অপ্পো রিসেন্টলি যে একটা ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করেছে সেটা কিন্তু জাস্ট ইনসেইন। অর্থাৎ আমার কাছে এর কোয়ালিটিটা, ইনফ্যাক্ট এর যে বিল কোয়ালিটিটা সেটা মাথা নষ্ট লেগেছে। অ্যান্ড এই ফোনটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। সো কবে গ্লোবালি লঞ্চ হতে পারে অ্যান্ড বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার বাজারে এই ফোনটা কবেই আসতে পারে, কী প্রাইসে আসতে পারে, সে সব কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু ভুলেও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর ভিতরে ইনসেইন কিছু কথা বলবো, অর্থাৎ যেগুলো অন্যান্য ফোল্ডেবল ডিভাইসে নেই সেগুলো অপ্পো তাদের এই ডিভাইসে দিয়েছে। সো পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনটার লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটা কিন্তু অন্যান্য ফোল্ডেবল ডিভাইস থেকে বেশ ছোট। অর্থাৎ এর যে উপরের ডিসপ্লে সেটা কিন্তু মাত্র 5.4 ইঞ্চের, অর্থাৎ বেশ ছোট একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন, যেটার কারণে আমার ফোনটা আরও ভালো লাগে। অ্যান্ড ফোনটা খুললেই হিউজ একটা ডিসপ্লে পেয়ে যাবেন, অর্থাৎ যেটা এর ফোল্ডেবল ডিভাইসের সুবিধা। পেছনে 3টি ক্যামেরা সেন্সর থাকছে, এছাড়াও পিছনে যে গ্লাস ফিনিশটা দেওয়া রয়েছে অর্থাৎ কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন থাকছে, সেটার কারণে ফোনটা আরও প্রিমিয়াম লাগে। অ্যালুমিনিয়াম ফ্রেমের একটি ফোন। অ্যান্ড ভিউয়ার্স, এটার ওজন হচ্ছে 275 গ্রাম, কারণ ফোল্ডেবল ডিভাইস সাধারণত একটি হেভি ওয়েটেরই হবে। অ্যান্ড ভিউয়ার্স, এর থিকনেসটা কিন্তু ফোল্ডেবল অবস্থায় 15.9 মিলিমিটার। অ্যান্ড আনফোল্ড অর্থাৎ ফোনটা ফুললি ওপেন করলে 8.0 মিলিমিটার থিকনেসের ফোনটা আপনারা পেয়ে যাবেন। তো আমার কাছে বেশ স্লিম একটি ফোনে মনে হয়েছে। তো এবার যদি ডিসপ্লে সেকশনে যাওয়া যায়, আগে বলেছি এর উপরে যে ডিসপ্লে থাকছে অর্থাৎ ফোল্ড অবস্থায় সেখানে 5.4 ইঞ্চের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং এটাতে কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন থাকছে। অ্যান্ড এর কভার ডিসপ্লেতে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট থাকছে, যেটা মোটামুটি মানার মতোই, বাট 90 হার্জ দিলে হয়তো বেটার হতো। যাই হোক, এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 370, অর্থাৎ ফোনটা ফুললি ওপেন করার পর কিন্তু চমৎকার একটি ডিসপ্লে আপনার সামনে চলে আসবে। এবং এর সাইজটা আমার কাছে বেশ ভালো লেগেছে, অর্থাৎ স্যামসাংয়ের যে জেড ফোল্ড ফোনটা রয়েছে সেটার থেকে আমার কাছে অনেকাংশেই ভালো লেগেছে। অর্থাৎ ফোনটা ফুললি খোলার পর আপনার 7.1 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, HDR10+এর সাপোর্ট থাকছে, অ্যান্ড এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। সো আউটডোরে বেশ ভালো একটা ফিলিংস পেয়ে যাবেন। অ্যান্ড এটার ভিতরে ডেইলি টাস্ক বেশ স্মুথলি করতে পারবেন, ইনফ্যাক্ট গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো একটা স্মুথনেস পেয়ে যাবেন, ছোটোখাটো একটা ট্যাবের মতোই দেখা যাচ্ছে। তো আমার কাছে ডিসপ্লেটা বেশ ভালো লেগেছে। এর কভার ডিসপ্লেতে 90 হার্জ দিলে আরও একটু বেটার হতে পারতো। তো ভিউয়ার্স, আমরা যদি এবার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, এটাতে থাকছে অ্যান্ড্রয়েড 11, ব্যাক হ্যান্ডে পেয়ে যাবেন ColorOS 12, অ্যান্ড চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G, যেটা আমার কাছে ভালো লেগেছে, কারণ অনেকেই এটা দিয়ে গেমিং করবেন। সো সেক্ষেত্রে ভালো, যা একটি 5 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর, এবার এর ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz। অ্যান্ড এর জিপি হিসেবে থাকছে Adreno 660। অ্যান্ড বলতে গেলে এর গেমিং পারফরমেন্সটা বেশ ভালো। আমি যা জানতে পেরেছি যে ছোটোখাটো হিটিং ইস্যু ছাড়া মেজর কোনো প্রবলেম নেই, বাট যেটাকে থার্মাল থ্রোট বলা যায় না, একেবারে নর্মাল টাইপের হিটিং করে। আরেকটি বিষয়, যে কোনো হাই লেভেলের গেমিং করা যাবে, সো সেক্ষেত্রে নো প্রবলেম। থাকছে না কোনো ডেডিকেটেড এসডি কার্ড স্লট, দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকছে, 8GB র্যাম, 256GB রোম, 12GB র্যাম, 512GB রোম। ইনফ্যাক্ট বলা যেতে পারে বেশ হিউজ একটা ভ্যারিয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এটা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। অ্যান্ড এটার কিছু এক্সট্রা ফিচার নিয়ে কথা বলি, সেক্ষেত্রে বলতে গেলে আপনারা অর্থাৎ এই ফোনটা আনফোল্ড করার পর ফুললি যখন ফোনটা খুলবেন, 2 ডিসপ্লে দিয়ে দুটো কাজ করতে পারবেন। বিষয়টা যদি ভেঙে বলি, এক্ষেত্রে আপনি এই ডিসপ্লেতে যদি ক্যামেরা নিয়ে কাজ করেন, ওই ডিসপ্লেতে আপনি গ্যালারি নিয়ে কাজ করতে পারবেন। এই ডিসপ্লেতে যদি সাপোজ প্লে স্টোর নিয়ে কাজ করেন, ওই ডিসপ্লেতে ফেসবুক চালাতে পারবেন, এরকম একটা ফিচার এটাতে রয়েছে। সেক্ষেত্রে আপনারা 2 আঙ্গুল দিয়ে মাঝখানে একটা টান দিলে এই ফিচারটা পেয়ে যাবেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
আরেকটি বিষয়, আপনারা যদি ফোনটা আনফোল্ড অবস্থায় কোনো অ্যাপে অর্থাৎ সাপোজ প্লে স্টোরে ধরা যাক আর ফেসবুক আর ইনস্টাগ্রামে থাকেন, ফোনটা যখন ফোল্ড করবেন অর্থাৎ এর কভার ডিসপ্লেতেও কিন্তু সেম একই জায়গায় আপনাকে নিয়ে আসবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় ফোল্ড করার পর আবার স্টার্টিং থেকে অ্যাপে সেরকম কোনো প্রবলেম আপনারা এখানে পেয়ে যাবেন না। তো এই সকল ফিচার আমার কাছে এই ফোনের বেশ ভালো লেগেছে। তো এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আগে বলেছিলাম 50 মেগাপিক্সেলের মেইন শুটার পেয়ে যাবেন, যেটাতে ওআইএস এর সাপোর্ট থাকছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটা পেয়ে যাবেন। 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স থাকছে, যেটা 2x অপটিক্যাল জুম। থার্ডে থাকছে একটি 16 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। অর্থাৎ বলতে গেলে আমার কাছে ক্যামেরা প্যানেলটা বেশ ভালো লেগেছে। ওআইএস এর সাপোর্ট থাকার কারণে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে বেশ স্মুথ একটা ফিলিং পেয়ে যাবেন। অ্যান্ড এটাতে আপনারা 4K 60 FPS এর রেকর্ড করতে পারবেন, 1080p 240 FPS এর রেকর্ড করতে পারবেন, যার ইএসও থাকছে। সো ক্যামেরার প্যানেলটা একেবারেই ফ্ল্যাগশিপ লেভেলের বলা যায়। অ্যান্ড ভিউয়ার্স, এটা সেলফিতে কিন্তু দুটো ক্যামেরা থাকছে, মানে দুটো ক্যামেরা বলতে আপনারা যখন ফোনটা ফোল্ড করবেন সেক্ষেত্রে একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, দেন যখন আনফোল্ড করবেন ফোনটা যখন আনফোল্ড করবেন সেক্ষেত্রেও একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। অর্থাৎ দুই জায়গায় দুটো সেলফি ক্যামেরা রয়েছে, এই বিষয়টা আরও ভালো লেগেছে। এবং কভার ডিসপ্লেতেও 32 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এবং আনফোল্ড করার পরেও আপনার 32 মেগাপিক্সেলেরই ক্যামেরা পেয়ে যাবেন। অর্থাৎ দুই জায়গায় সমান সমান রাখা হয়েছে, যেটাতে আপনারা 1080p মাত্র 30 FPS রেকর্ড করতে পারবেন। এখানে আমার কাছে 4Kটা মিসিং মনে হয়েছে, 4K 30 FPS দিলে হয়তো বেটার হতো। অ্যান্ড এটা তো জাইরো ইএস থাকছে, সো চিন্তার কোনো কারণে বেশ স্মুথ একটা ফিলিং পেয়ে যাবেন ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে। ফোনে থাকছে স্টেরিও স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো পাবেন। 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকটা এখানে পাবেন না, এটা দিলে হয়তো বেটার হতো। যাই হোক, যেহেতু দামি ফোন সেক্ষেত্রে দেয়নি। এবার যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এর মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই ফোনটা আপনারা ফুললি চার্জ করতে পারবেন। 15 ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমটাও থাকছে। তো বলতে গেলে ব্যাটারি প্যানেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট আমার কাছে আর একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি হলে ভালো লাগতো, যেহেতু একটি বড় ডিসপ্লে থাকছে, অর্থাৎ আনফোল্ড করলে কিন্তু একটা ছোটোখাটো ট্যাবের মতো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ডিসপ্লেতেও কিন্তু 120 হার্জ রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে বেশ চার্জিং সাপোর্টটা দরকার ছিল। মিনিমাম 5 থেকে 6000 দিলে বেটার হতো। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি স্পেসিফিকেশনগুলো। মূলত আমি যা যা এই ফোন সম্পর্কে জানতে পেরেছি, এবং যেহেতু এই ফোনটা এখনও গ্লোবালি লঞ্চ হয়নি সেক্ষেত্রে বেশি কিছু জানতে পারিনি, আমি সেগুলো আপনাদেরকে জানালাম। অ্যান্ড যখন এই ফোনটা গ্লোবালি লঞ্চ হবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে চলে আসবে, তখন আমি আপনাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেবো। অ্যান্ড যদি লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, ফোনটা জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গ্লোবালি লঞ্চ হতে পারে। অ্যান্ড যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ নিয়ে কথা বলি, এবং অপ্পোর ফোন যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়, সেক্ষেত্রে ফোনটা বাংলাদেশে আসলেও আসতে পারে, এবং ইনফ্যাক্ট আনঅফিসিয়ালিও আপনারা বিভিন্ন জায়গায় পেতে পারেন। অ্যান্ড প্রাইসিং নিয়ে যদি কথা বলি, এই ফোনটা চায়নার বাজারে যেই প্রাইসে লঞ্চ হচ্ছে সেটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি 1,40,000 টাকার মতো প্রাইস এসে পড়ে, এবং সেক্ষেত্রে বলতে গেলে বেশ হাই প্রাইসেরই একটা ফোন। যেহেতু ফোল্ডেবল ফোন সেহেতু প্রাইস বেশি থাকবে, খুবই স্বাভাবিক বিষয়। তো আপনারা 1.5 লাখ টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন, একটু বেশি প্রাইস। সো এই ফোনটা বাংলাদেশে আসলে হয়তো কিছু কম বেশি হতে পারে, অর্থাৎ 1.5 লাখ কিংবা এর আশেপাশে এই ফোনটার প্রাইস হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল ফুল ভিডিও। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।